কাকি, বাইরে বৃষ্টি পড়ছে, আর এই সময়তে আপনারা ভূমির বানানো পকোড়ি খাচ্ছেন, আর আমি তাবার মুদ্রা খাচ্ছি। এই সময় একটা ভালো গল্প শোনাও না কাকি, খুব মজা আসবে। কার গল্প শোনাবো? কোন গল্প? তোমার ঘরে একটা লুকোনো শেলফ আছে, তার মধ্যে আজব জিনিস আছে। ওই কাঠের বাক্সে যে 3টে ভূত আছে, তাদের গল্প বলো। হ্যাঁ কাকি, সেই আন্ধাপট্টির গল্প বলো না। ঠিক আছে, বলছি শোনো। কোনো এক সময়ের ঘটনা। নিম্ব গ্রাম নামের এক গ্রাম ছিল। গ্রামের চারিদিকে ঘন জঙ্গল। সেই গ্রামের লোকেদের বাইরের অন্য গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা, যেটা জঙ্গলের ভেতর দিয়ে যেত। সেই গ্রামে গগিপুট্টি নামের এক চাষি থাকতো। ছোটবেলার থেকে অন্ধকার হওয়াতে ও কিছু দেখতে পারতো না। তার মানে বিকেলের পরে ও কোনো কিছু দেখতে পারতো না। ওর বর্ণান্ধতার রোগ ছিল, তাই গ্রামে সবাই ওকে খুব খ্যাপাতো। ওকে অন্ধপুট্টি বলে ডাকাডাকি করত। গগিপুট্টির 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু ওর বউ মাধবীর কোনো সন্তান হয়েছিল না। তাই ও সারদা নামের আরো একটি মেয়েকে বিয়ে করে আনে। কিন্তু সারদা খুব চালাক আর লোভী ছিল, তাই ও খুব বুদ্ধি করে বিয়ের আগেই গগির সব সম্পত্তি ওর আর ওর হবু বাচ্চারই যেন হয় এমন একটা দলিল বানিয়ে তারপরেই বিয়ে করে। মাধবী খুব সাদাসিধে ছিল। সারদা যা যা শর্ত বলেছিল সব মেনে নিল। বিয়ের পরে সারদা মাধবীকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মাধবী গ্রামের বাইরে একটা ছোট চাষে একটা ছোট বাড়িতে থাকলো, যেটা ওর বাবা ওকে দিয়েছিল। গগি মাধবীকে খুব ভালোবাসতো, কিন্তু ছোট বউ সারদার কথাগুলো না মেনেও পারতো না। দিনের বেলা চাষে কাজ করত, আর কিছুক্ষণ নিজের প্রথম বউয়ের কাছে আরাম করত। অন্ধকার হওয়ার আগে নিজের দ্বিতীয় বউয়ের কাছে আসতো। কিছু বছর পরে সারদার এক ছেলে হয়, তার নাম যোগু রাখা হয়। ওর জন্মটা বোধহয় খুব শুভ ছিল। কিছুদিন পরে মাধবীরও এক ছেলে হয়, ওর নাম রাখা হলো কন্দু। গগির খুব ভয় ছিল যেন ওর বাচ্চাদেরও যেন বর্ণান্ধতা না হয়, কিন্তু ঠাকুরের আশীর্বাদে ওর ছেলেদের ওর মতন অন্ধকার হওয়ার পরে চোখে না দেখার রোগটা এসেছিল না, আর এ ব্যাপারে খুব খুশি ছিল। 2 ছেলে খুব বড় হয়েছে। সবার থেকে লুকিয়ে গগি অনেক বছর ধরে জয়বর্ধন সাধুর আজ্ঞাতে যেন ওর মতন বাচ্চাগুলোর বর্ণান্ধতার রোগ না হয়, প্রতি সোমবার বিকেলে গ্রামের বাইরে গাছের তলায় কায়া ভৈরবী দেবীর সামনে দীপের সেবা করত। ছায়া দেবীর প্রতিমার সামনে 7টা প্রদীপ জ্বালিয়ে ওখানেই বসে থাকত। যখন 7টা প্রদীপের তেল জ্বলে যেত আর নিভে যেত, তখন ও ফিরত। কিন্তু এক সোমবারে ও 7টা প্রদীপ জ্বালিয়ে সবসময়ের মতন ওখানেই বসে আর চোখ বন্ধ করে। যদিও হাওয়া একদমই বইছিল না, তাও 7টা প্রদীপের মধ্যে শুধু একটাই জ্বলছিল আর বাকি নিভে গেল। জয়বর্ধন সাধুর কাছে গিয়ে যা কিছু হয়েছিল সবকিছু বলল। তোমার যে চোখের রোগ আছে সেটা তোমার পরিবারকে কোনো ক্ষতি করবে না, কিন্তু 7টা প্রদীপের মধ্যে যদি একটাই জ্বলছে আর যদি সব একসঙ্গে নিভে গেল, তাহলে তোমার সঙ্গে কোনো অঘটন নিশ্চয়ই ঘটতে চলেছে। এমনটা বলে ওকে পাঠিয়ে দিল। দিন পেরিয়ে যাচ্ছে। 2 ছেলে খুব বড় হয়, কিন্তু ওরা কখনো একে অপরের সাথে কথা বলতো না। ছোটবেলার থেকে বড় ছেলে যোগু কান্দুকে একদম পছন্দ করত না। কান্দু খুব সিধে সাদা আর ভালো ছিল। যোগু খুব ভালো ছিল, কিন্তু মা কূটনীতির জন্য বড় মা মাধবী আর ওর ছেলে কান্দুকে একদমই পছন্দ করত না। যে কোনো ভাবে সম্পত্তি 2 ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে ওরা দুজনে যেন একসাথে থাকে, এটা দেখার ইচ্ছায় সরপঞ্চের কাছে গিয়ে সম্পত্তিটাকে সমানভাবে ভাগ করার জন্য দলিল লিখিয়ে সরপঞ্চের কাছেই সুরক্ষিতভাবে রাখে। কিছুদিনের পরে নিম গ্রামে খুব খরা পড়ে গেল। পুকুর আর কুয়ো শুকিয়ে গেল। গ্রাম ছেড়ে লোকেরা পালিয়ে যাচ্ছিল। গ্রামের প্রধান গৌরীনাথ অনেক বৈদ্য, মান্ত্রিক, তান্ত্রিক আর সাধুদের দিয়ে উপায় করায়, কিন্তু বৃষ্টির এক ফোঁটাও পড়ল না। যে কোনো বৈদ্য এই ভয়ঙ্কর রোগের উপায় পাচ্ছিল না।
আর বুড়োরা মরে যাচ্ছিল। খরা যদি এমন ভাবেই পড়তে থাকে, ওর 1000 একরের কাজুর বাগান কিছুদিনের মধ্যে শুকিয়ে যাবে, লক্ষ লক্ষ ক্ষতি হবে। গ্রামের 2-3টে পুকুরের জল এত লোকের খাবার পর্যাপ্ত ছিল না। নিজের চাষ বাঁচানোর জন্য তোতাপল্লীতে থাকা কালো তান্ত্রিকের কাছে গিয়ে সমস্যার সমাধান চেয়ে বসলো। ছাগলের খুলি আর হাড়ের ব্যবহার করে রোগনাশক তন্ত্র করে তোমার গ্রামের পাশে কোনো পাহাড় আছে কি? আছে তান্ত্রিক। সেই পাহাড়ে একটা শক্তিশালী ক্ষুদ্র শক্তি আছে, তোমরা এর খবর নাওনি। তাই সে ক্ষুধাতে তোমার গ্রামের থেকে প্রতিশোধ নিতে চায়, আর সেই ক্ষুদ্র শক্তি গ্রামটাকে পুড়িয়ে ছাই করবে। পাহাড়ের উপরে ক্ষুদ্র শক্তি আছে, এইটা আমরা জানতাম না। জিনাসি, সেই পাহাড়ের উপরে জিনাসি নামের ক্ষুদ্র শক্তি আছে। তাড়াতাড়ি তার ক্ষুধা শান্ত করো, না হলে তোমার গ্রাম শেষ হয়ে যাবে। বলুন তান্ত্রিক, আপনি যা বলবেন করব। এর জন্য একটা এমন লোকের দরকার যে বলি দেওয়া লোকের চেহারা কিংবা তার হাতে তলোয়ার না দেখতে পারে, বলি উপযুক্ত অন্ধ হয়, না হলে বলির জন্য কাজে আসবে না, চোখে কাপড় বাঁধা থাকবে না। এমন লোককে মাঝরাতে গ্রামের সীমাতে এনে চারিদিকে ঘুরিয়ে পাহাড়ে ক্ষুদ্র শক্তিকে রক্ত বলি দিলে তার ক্ষুধা শান্ত হয়ে যাবে, আর সে আপনাদের গ্রাম থেকে চলে যাবে। আরেকটা জিনিস, এই পুরো প্রক্রিয়াটা বিশেষ পক্ষর চতুর্থীর মধ্যরাত্রিতে হওয়া উচিত, তবে আপনার গ্রামকে ধরে থাকা খারাপ শক্তি শান্ত হবে। তার মানে আপনার কাছে বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি বলির জন্য প্রস্তুতি নিন। ওকে বিস্তারিতভাবে জানালো কি করতে হবে আর পাঠিয়ে দিল। এই রহস্যটাকে জেনে গৌরীনাথ নিজের সম্পত্তি আর গ্রামের রক্ষার জন্য বলির রূপে অন্ধপুট্টিকে বেছে নিল। যখন অন্ধকার হতো, পুট্টি চোখে কিছু দেখতে পারত না। গ্রামের সব নামী লোকেদের একত্র করলো, তান্ত্রিক যা বলেছিল বিস্তারিতভাবে বলল, আর বলি দেওয়ার জন্য একমত করে নিল। গ্রামকে বাঁচানোর কোনো উপায় নেই, আমাদের নিজের মধ্যে এই রহস্য রাখা উচিত। অন্ধাপুট্টিকে গ্রামের জন্য বলি দেওয়া হয়েছে, এইটা শুনলে তার পরিবার রেগে যাবে, তাই তার বলিটাকে আমাদেরকে গোপন রাখতে হবে। সে অন্ধপুট্টি কিছুদিন আগে নিজের নামের বিল তৈরি করে আমার কাছে রেখেছে, আমি কি তাকে দিয়ে দিই? ওইটা নিজের কাছেই রাখো, যেই বলি হবে তুমি পুড়িয়ে দিও সেইটা। এইটা তুমি যদি তার ছেলেদের দাও, তাহলে হয়তো তাদের মধ্যে ঝগড়া লাগতে পারে। যতদিন কাজ না হয় সাবধানে থাকো। তান্ত্রিকের বলা দিনে গ্রামে ঘোষণা করানো হলো, গ্রামে মহামারী ছড়ানোর জন্য ছোট বাচ্চারা আক্রান্ত হচ্ছে। গ্রামের প্রধান আমাদের গ্রামের আকাল আর বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য গ্রামের বাইরে পুজো করাচ্ছে। এইটা দেখা অশুভ, তাই আজ রাত্রে বাইরে কেউ বের হবে না। প্রাহুসার। এইটা শুনে ভয়ের চোটে গ্রামবাসীরা নিজের ঘরের মধ্যে রয়ে গেল। চাষের জমি থেকে ফেরত আসা পুট্টিকে বন্দি বানিয়ে নিয়ে গেল। বউ শারদা ভাবছিল যে ওর স্বামী নিজের প্রথম বউয়ের বাড়িতে থেকে গেছে। প্রথম বউ ভাবে যে ওর স্বামী রোজকার মতো দ্বিতীয় বউয়ের কাছে চলে গেছে। সারা গ্রাম নিস্তব্ধ ছিল। বাইরে মশালের সাথে গ্রামের প্রধানের লোকেরা গ্রামের সীমানায় কালো তিল ছড়িয়ে ঘুরছিল। একটা কাঠের তক্তপোষে পুট্টিকে দড়ি দিয়ে বেঁধে গ্রামের চারিদিকে ঘোরাচ্ছিল। আরে এটা কে? আমাকে বন্দি করেছো কেন? ছেড়ে দাও, অন্ধকার হলে আমি দেখতে পারি না, দয়া করে ছেড়ে দাও। অন্ধ পুট্টি এত চিৎকার করলো, কিন্তু কেউ ওর কথা শুনলো না। যেই গ্রামের চারিদিক ঘোরা শেষ হয়ে গেল, ওকে গ্রামের গুহায় জিনাসি মূর্তির সামনে বেঁধে দেওয়া হলো। জি জি জিনেসি, জরম জরম জরম, কালা করা, ক্রেম ক্রেম ক্রেম, प्रेत गमना, प्रेत दिशा, बलि समर्पण, काला तांत्रिक स्वाहा, थ्राम थ्राम, तारवट तारवट स्वाहा। নিজের গ্রামের জন্য জিনাশিকের বলি দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। এটা শুনে অন্ধ পুট্টি কেঁদে কেঁদে বিনতি করলো, আমি বুঝে গেছি আমার বলি দেওয়া হচ্ছে। গ্রামের জন্য আমি নিজের প্রাণ বলি দিতে প্রস্তুত, কিন্তু আমার ছোট ছেলে নিরীহ, তার মধ্যে সম্পত্তিটা ভাগ করে আমার 2 ছেলেকে এক করে আমি স্বেচ্ছায় বলি হতে আসব। দয়া করে আমাকে ছেড়ে দাও। এত ভাবে বলার পরেও না শুনে ভয়ঙ্কর ভাবে অন্ধ পুট্টির বলি দিয়ে দেয়।
পুট্টির আত্মা যেন বাড়ে না আসে, তাই ওর দেহকে মূর্তির চরণের সামনেই পুঁতে দেওয়া হয়। যেই সময় বলি দেওয়া হলো, গ্রামে জোর বৃষ্টি শুরু হলো। ভোর হওয়ার সাথে সাথে কুয়ো নালা সব ভরে গেল। লোকেরা খুশি হলো। কিন্তু যখন পুট্টি বাড়ি ফিরল না, তখন দুই ছেলে সারা গ্রামে বাবার জন্যে খোঁজ করলো, কিন্তু পুট্টি কোনো খোঁজ পাওয়া গেল না। দিন পেরিয়ে যাচ্ছিল। স্বামী নিখোঁজ হওয়ার 6 মাস পেরিয়ে যায়। স্বামীর চিন্তা করতে করতে অন্ধ পুট্টির 2 বউ মারা যায়। 25 বছর কেটে যায়। 2 ভাইয়েরও বিয়ে হয়ে যায়। যোগুর বিয়ে হয়ে যায়। ওর 3টে মেয়ে হয়। বাবার থেকে পাওয়া কিছু সম্পত্তি বিক্রি করে বাচ্চাদের বড় করে ওর বিয়ে দিয়ে দেয়। শেষ মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমি কিংবা সোনা আর বাকি ছিল না। বাড়িটা ছাড়া আর কোনো জিনিস ছিল না। ও ভাবলো যদি শেষ মেয়েটারও বিয়ে দেওয়া হয়, ওর দায়িত্ব সব শেষ হয়ে যাবে। বাড়িটা বাঁধা রেখে পয়সা নিয়ে আসলো। যোগু এই ব্যাপারটা জানতো না যে কান্দু নিজের বড় ভাইয়ের বাচ্চাদের নিজের বাচ্চা মতন মানত। শ্বশুর বাড়িতে ওদের কোনো কষ্ট হলে ওই গিয়ে সামাল দিত। তুমি নিজের ভাইয়ের থেকে ওদেরকে ভালোবাসো, কিন্তু ও তো তোমার চেহারাও দেখতে চায় না। আমাদের টাকা পয়সা ওর সন্তানদের উপরে কেন খরচা করছো? শান্তি, হয়তো আমাদের 2 মা আলাদা হতে পারে, কিন্তু আমাদের বাবা এক। ভাই আমাকে পছন্দ করুক না করুক, আমি বড় ভাইকে খুব ভালোবাসি। আমাদের মধ্যে আমাদের বাবার রক্ত আছে। আমার বড় ভাইয়ের বাচ্চারা কি আমার বাচ্চা নয়? চলো ওদেরকে নিজের মতন আপন করে নিই। একদিন যোগুর সবথেকে ছোট্ট মেয়ে কাকার বাড়িতে দৌড়ে এসে, কাকা, কোন এক ব্যবসায়ী শহর থেকে সে খুব ঝগড়া করছে। ওর থেকে ধার নেওয়া টাকা পয়সা বাবার থেকে চাইছে। ভয় পেও না চিঠ্ঠি, আমি সেই ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো। যদি তুমি তোমার ঘরটাও দিয়ে দাও, যেইটাতে তুমি থাকছো, তবুও তোমার ঋণ শোধ হবে না। যা ঋণ নিয়েছিলে ধার 4 গুণ হয়ে গেছে। যতক্ষণ তোমার ধার শোধ হয়ে যাচ্ছে না, তুমি, তোমার বাচ্চা আর তোমার স্ত্রী আমাদের খেতে কোনো পারিশ্রমিক না নিয়ে কাজ করবে, না হলে প্রধানের কাছে তোমাদের নালিশ করে দেব। ব্যবসায়ী মশাই, আমার অপমান করবেন না। আমাদের বাবা আমাদের ব্যাপারে জানেন। আমি সব ধার শোধ করে দেব। দয়া করে আমাকে বিরক্ত করবেন না যতক্ষণ বাচ্চা মেয়েটার বিয়ে না দিয়ে দিই। যদি তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, তাহলে আমার ধারটা শোধ করবে কোথা থেকে? এইটা বলে নিজের গ্রামের দিকে বেরিয়ে যায়। কান্দু ব্যবসায়ীটার জন্য গ্রামের সীমানায় অপেক্ষা করছিল। ব্যবসায়ীটাকে থামিয়ে ও নিজের ব্যাপারে তাকে জানায়। আমার ভাইকে কিছু বলবেন না, তা নিয়ে থাকা ধার আমি শোধ করব। দরকার পড়লে আমাদের ঘরটা নিয়ে নিন। ও প্রতিজ্ঞা করে আর কাগজের উপরে হস্তাক্ষর করে। এইসব কথা জানতো না যোগু। ও নিজের ছোট মেয়ের বিয়ে ব্যবসায়ীটা আবার ঝগড়া করতে আসার আগেই করে দিতে চাইছিল। তাড়াতাড়ি করে মেয়ের বিয়ে অনেক বড় করে ফেলে আর শ্বশুর বাড়ি পাঠিয়ে দেয়। বড় ভাই বিয়েতে ওকে ডাকলো না, তাও দূর থেকে মেয়ের বিয়ে দেখে খুব খুশি হয়। ঠিক 1 বছর পরে গ্রামের ব্যবসায়ী প্রধানের সাথে আসে আর কান্দুকে বাড়ি খালি করার জন্য জোরাজোরি করে বাড়ির উপরে কবজা করে। বউয়ের সাথে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল। যোগু তখন দৌড়ে এসে বলে যে ওর সত্যিটা ও জেনে গেছে। তুমি এতদিন ধরে আমাদের কত সাহায্য করছিলে, এইটা আমি আমার মেয়ের থেকে জানতে পারলাম। আমি তোমার কাছে ঋণী। এইটা বলে বিনতি করে ছোট ভাই কান্দুকে নিজের বাড়ি নেয়। ওই ছোট বাড়িতে নিজের বউদের সাথে 2 ভাই খুব খুশিতে ছিল। ব্যবসায়ীর বউ কন্দুর বাড়িটাকে খুব পছন্দ করলো। ওই গ্রামটা ছেড়ে এই গ্রামে এসে যায়। বাড়িটাকে আবার থেকে ঠিকঠাক করে সুন্দর করে। পুরনো গ্রাম ছেড়ে এই গ্রামে এসে পুরনো বাড়িটাকে নতুন করে ফেলে। দিন পেরিয়ে যাচ্ছিল। একদিন অর্ধেক রাত্রে কারোর কান্নার আওয়াজ শুনে ব্যবসায়ীর বউ জেগে যায়। দরজা খুলে যখন দেখে একটা বুড়ি ওদের বাড়ির বারান্দায় বসে খোলা চুল ফাটা কাপড়ে বসে কাঁদছিল। তুমি কে? আমাদের বাড়ির সামনে বসে এমন করে কাঁদছো কেন? আমি 2 দিন ধরে কিছু খাইনি রে মা, অনেক খিদে পেয়েছে। কিছু থাকলে আমাকে একটু খেতে দে, না হলে আমার মনে হচ্ছে আমি এখানেই মরে যাব।
তার উপরে দয়া করে বাড়িতে যা খাবার বেঁচেছিল সেগুলো নিয়ে এসে বুড়িকে দিয়ে দেয়। তাড়াতাড়ি করে রুটি খেয়ে জল খেয়ে নিজের থলে থেকে একটা ছোট্ট সোনার পয়সা বার করে ব্যবসায়ীর বউয়ের হাতে রেখে দেয়। তুমি আমার অসুবিধার সময় আমার খিদে মিটিয়ে আমার প্রাণ বাঁচালে, আমি তোমাকে যাই দিই সেটা কম হবে, এটা নিয়ে নাও। তুমি দুটো রুটি আর এক গ্লাস জলের বদলে সোনা দিলে? তুমি কে? তুমি চোর নয় তো? সোনা কোথা থেকে পেলে? ভয় পেও না, আমি চোর নয়। তোমাদের গ্রামের শেষে জঙ্গলের মাঝামাঝি ডুঙ্গরগড়ের উপরে একটা বড় গুহায় যে মূর্তিটা আছে তার তলায় যদি খুঁড়ে রাখো, এই মতন অনেক সোনা তুমি পাবে। মূর্তির তলায় খাজানা আছে। এতটুকু বলে বুড়ি চলে যায়। ব্যবসায়ীটা জানলা দিয়ে সব শুনছিল। আর একটুও দেরি না করে পরের দিনই একটা কোদাল নিয়ে ওই পাহাড়ের দিকে গেল যেটার উল্লেখ বুড়ি করেছিল। অনেক মুশকিল করে ওপরের গুহায় মূর্তির কাছে পৌঁছে ঘুরতে শুরু করলো। অনেক খোঁড়ার পরও সোনার টুকরো তো দূরের কথা, লোহার টুকরাও পায়নি। ফেরত যাবার কথা ভেবে ও নিজের ভাগ্যটাকে আরেকবার দেখার জন্য এক পা আরো খুলল। একটা বড় বিস্ফোট হলো। একটা কালো আকৃতি ওই গর্ত থেকে বেরোলো। দেখেও ভয় পেল, কোদালটা ওখানেই ছেড়ে দিয়ে পালিয়ে গেল। সেই রাতে কেউ বুড়ো গ্রাম প্রধানকে মর্মান্তিক ভাবে হত্যা করলো। গ্রামের বাইরের সীমানা একটা গাছ থেকে তাকে ঝুলিয়ে দিল। গ্রামে সবাই ভয় পেল। গ্রাম প্রধানের ছেলে বিমল বাবার জায়গা নিল। গ্রামের ভালোর কথা ভেবে বাবার গদিতে বসে প্রতিজ্ঞা করল। বাবার হত্যাকারীদের খোঁজার জন্য কিছু লোকেদেরকে নিযুক্ত করে। তারা রাত্রে গ্রামের চারিদিকে খুঁজতো আর কোনো সন্দিগ্ধ লোককে দেখলে খোঁজ খবর করত। ব্যবসায়ী গ্রামের বাইরে চলে গেল। ভূতে বদলে গিয়ে সীমানায় রক্ষা করতে থাকা এক ব্যক্তির হত্যা করলো। গাছের থেকে তাকে ঝুলিয়ে দিল। ব্যবসায়ী সেদিন থেকে পুরোপুরি ভাবে বদলে গেছিল। জবের থেকে ভূতের থেকে পালিয়েছিল। যাদেরকে টাকা উধার দিত তাদের কাছ থেকে অবৈধ রূপে ব্যাজ নিল। এখনো কাউকে আর ব্যথাও দিত না। টাকার জন্য কাউকে বিরক্তও করত না। গরিবদের থেকে আর টাকা ফেরত চাইতো না। অন্য গ্রামে থাকা ব্যবসায়ীর বাবা এইসব কথা শুনলো। ও খুব চিন্তিত হলো। ও ভাবলো যে ওর ছেলে যদি এভাবে বদলে গিয়ে থাকে, সেরম ভাবে ব্যবসা করতে পারবে না যার থেকে টাকা আসবে, তার ক্ষতি হবে। ওই গ্রাম ছেড়ে ও নিম্ব গ্রামে এসে গেল। ও নিজের ছেলেকে কোনো দয়া না দেখিয়ে কিভাবে ব্যবসা করতে হবে সেটা বোঝালো। কিন্তু ব্যবসায়ী বাবার কথা শুনলো না। ও জোর দিয়ে বলল যে লোকেদের হয়রান করবে না আর ভালো হয়ে থাকবে। ও সন্দেহ করলো যে ছেলের উপরে কোনো ভূতের ছায়া আছে, কারণ ও ব্যবসায় বাবার থেকেও শ্রেষ্ঠ ছিল। টাকা উসুলি করার জন্য কোনো দয়া দেখাতো না। এটা আজব ছিল যে ওর ছেলে এত ভালো হয়ে গেছিল। ওর সন্দেহ হলো আর ছেলের উপরে নজর রাখলো। মনে হয় সব সমস্যা এই ঘরে আসার পরে তোমার সন্তান বদলে গেছে। মনে হয় এই ঘরটাই তোমার সন্তানের পরিবর্তনের কারণ। তাই যত তাড়াতাড়ি এই ঘর থেকে তুমি ছাড়া পেয়ে যাও। যার থেকে ঘর নিয়েছো তাকে ফিরিয়ে দাও। যদি সে এটা নেয় না, তাহলে তুমি নিজের সন্তানকে পাল্টাতে পারবে না। এই ঘরই পরিবর্তনের কারণ। ওই সন্ন্যাসীর কথা শুনে ব্যবসায়ীর বাবা যে কোনো ভাবে যে কাউকে হোক বাড়িটা বিক্রি করার চিন্তা করে। কিন্তু গ্রামের লোকেরা সন্ন্যাসীর কথাটা জানতে পেরে গেছিল বাড়িতে কোনো ভূত আছে। তাই ব্যবসায়ী হঠাৎ করে বাড়ি বিক্রি করছে এটা জেনে কেউ ওই বাড়িটা কেনার জন্য এগোলো না। এখন কোনো আর ফায়দা নেই, ক্ষতি হলেও আর কোনো ব্যাপার না। এই বাড়িটার থেকে যে কোনো ভাবে যাতে ছাড়া পায় ও গিয়ে বন্ধুর থেকে ভুল ব্যাজ গণনা করে পেয়ে থাকা বাড়িটাকে দলিলটা ফেরত দিয়ে বাড়িটাকে তাদের ফেরত দিয়ে দেওয়ার কথা বলল। আমি কিছু টাকা ধার নিয়েছিলাম আর সেই ঘরটা ঋণ শোধ করার জন্য আপনাকে দিয়েছিলাম। সেই ঘরটা আপনি ফিরিয়ে দিচ্ছেন কেন? সেটা আমার দরকার নেই। আমার এমন নিলে ভুল হবে। ভুলটা তুমি করনি, এটা আমার ছেলে আর আমার ভুল। লোকেদের থেকে উপযুক্ত ধার না নিয়ে আমরা সব ধার বাড়িয়ে দিয়ে লোকেদেরকে বিরক্ত করছি। ক্ষমা করে দিন। আপনারা যা ধার দিয়েছেন সেটা মূল অঙ্কের থেকে অনেক বেশি। তাই সৎভাবে যদি বলি তাহলে ঘরের সঙ্গে আমাকে দামও দেওয়া উচিত।
এমনটা বলে ঘরের দলিলের সাথে কিছু টাকাও ফেরত দেয় আর নিজের ছেলে বউকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। প্রত্যেক অমাবস্যায় মধ্যরাত্রে সীমানার গাছে পুট্টির আত্মা গাছ থেকে নেমে তামাস দৃষ্টির আহ্বান করে ওই গ্রামের লোকেদেরকে আওয়াজ দেয়, যেখানে ওর সাথে বিশ্বাসঘাতকতা হয়েছিল আর ওর বলি দেওয়া হয়েছিল। ওই আজব আহ্বানে ঘুমের মধ্যেই লোকেরা চোখ বন্ধ করে হেঁটে গিয়ে অন্ধপুট্টির হাতে ভয়ঙ্কর ভাবে মৃত্যু হতো। মৃতদের সবকে গাছ থেকে লটকে উধাও হয়ে যেত। নতুন গ্রাম প্রধান যতই তান্ত্রিক, জাদুকর, সাধু, সিদ্ধদের নিয়ে আসে, কিন্তু ওরা খুঁজে পায় না কে এই লাশগুলোকে গাছ থেকে ঝোলাচ্ছিল। গ্রামে সবাই ভয়ের ছাওয়ায় থাকছিল। যখন অমাবস্যা আসতো, লোকে ভয়ের চোটে কাঁপতো। কে কখন মরবে এই ভয়ে তারা নিজেদের ঘরে দরজা বন্ধ করে অন্ধকারেই থেকে যেত। গ্রামের প্রজাদের থেকে নিজের মৃত্যুর বদলা নেওয়ার জন্য প্রতি অমাবস্যায় একটা লোকের হত্যা করে দিত অন্তপুট্টির ভূত। ওকে শেষ করার কেউ ছিল না। ওই গ্রামকে এর থেকে বাঁচানোর লোক কেউ তেমন ছিল না। সে গ্রামের লোকেদেরকে অন্ধপট্টির থেকে কে বাঁচিয়েছিল? অন্ধপট্টি ভালো কি করে হয়ে গেল? অন্ধপট্টিকে সে বোতলের মধ্যে কে বন্দি করলো? যে ব্যবসায়ীর বউকে সোনার শিক্ষা দিয়েছিল, যে ব্যবসায়ীকে গুহা পর্যন্ত যেতে বললো, সে বুড়ি কে ছিল? এই সব জানার জন্য তোমাদের টাকলা ছাগলের গল্প শুনতে হবে। কাল রাতে শোনাবো। বন্ধুরা, যারা পুরো গল্পটা শুনেছো তাদের থেকে একটা প্রশ্ন। এই গল্পে যোগুর সব থেকে ছোট্ট মেয়ের আর কন্দুর বউয়ের নাম কি বলতে পারো?